হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এবছর বিএ 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের সফট স্টাডি কোর্সগুলোর মধ্যে অন্যতম একটি সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং, অর্থাৎ ভারতীয় সংবিধান এবং পরিকল্পনা। তো ভারতীয় সংবিধান এবং পরিকল্পনা অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং এই সাবজেক্টটির মধ্যে মোট 4টি ইউনিট থাকবে এবং প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের 20 মার্কস করে এমসিকিউ থাকবে। অর্থাৎ 4টি ইউনিট থেকে মোট 80টি এমসিকিউ তোমাদের ফাইনাল পরীক্ষাতে থাকবে। আর এই প্রত্যেকটা ইউনিটে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রাখা হয়েছে সেই টপিকগুলোই আমি ধারাবাহিকভাবে আমার এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমি আলোচনা করে যাব। তো সাবজেক্টটি হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান। তো এই ভারতীয় সংবিধান শুধু একটা আইনি দলিল নয়, বরং এটি ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। এই আলোচনায় আমি এই ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং সাবজেক্টের ইউনিট 1-এর অন্তর্গত সংবিধানের ইতিহাস, প্রস্তাবনা, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্য এই গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনার আগে তোমাদের উদ্দেশ্যে বলছি যে স্কুল অফ মেরিট যে অনলাইন প্ল্যাটফর্মটি রয়েছে, মোবাইলের গুগল প্লে স্টোর থেকে তুমি স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে স্টাডি করতে পারো। এই অনলাইনে যদি স্টাডি করো, তুমি সম্পূর্ণ কোর্সটি অনলাইনে পেয়ে যাবে। অর্থাৎ যে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিংয়ের উপরে যত এমসিকিউ প্রয়োজন তোমার প্রিপারেশনের জন্য, সবগুলোই আমাদের এই প্ল্যাটফর্মে পেয়ে যাবে। শুধুমাত্র স্টাডি ম্যাটেরিয়ালে নয়, আমাদের সাথে নিয়মিত অনলাইনে ক্লাস করতে পারবে এবং প্রতিদিন আমি টপিক ওয়াইজ তোমাদেরকে পড়া দিয়ে যাই। আমার সাথে তোমরা পড়াশোনা করে রাতের বেলা তোমরা মক টেস্ট দিতে পারো, অর্থাৎ পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারো যে কতটুকু হয়েছে। তার জন্য গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এবং রেজিস্ট্রেশন করে আমাদের সাথে অনলাইনে ক্লাস শুরু করতে হবে। আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো। যাই হোক, আমাদের প্রথম যে টপিকটা ইউনিট 1-এর মধ্যে, সেটা হচ্ছে হিস্ট্রি অফ কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংবিধানের বিকাশের ইতিহাস। ভারতীয় সংবিধানের বিকাশের ইতিহাস একটি দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা ব্রিটিশ শাসনকাল থেকে শুরু করে স্বাধীন ভারতের সংবিধান প্রণয়ন পর্যন্ত বিস্তৃত। আমরা যদি 1773 সালের কথা বলি, যখন রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল, এটি ভারত শাসনের প্রথম প্রচেষ্টা ছিল যা ব্রিটিশ সরকারের সরাসরি হস্তক্ষেপের সূচনা করে। এরপর 1858 সালের ভারত শাসন আইন, যেটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসনভার ব্রিটিশ সরকারের হাতে চলে যায় এবং ব্রিটিশ রাজত্বের সূচনা হয়। এরপর 1909 সালের যে মরলে মিন্টু সংস্কারের কথা তোমরা জানো, এটি প্রথমবার ভারতীয়দের জন্য আইনসভায় সীমিত প্রতিনিধিত্ব দেওয়া হয়। এরপর 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কারের কথাও তোমরা শুনেছ, তখন প্রদেশগুলোতে দ্বৈত শাসন চালু হয়। এরপর আমরা 1935 সালের ভারত শাসন আইনের কথা শুনেছি, এটি ভবিষ্যতের ভারতীয় সংবিধানের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রবর্তন এই বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে ভারতীয় জাতীয় কংগ্রেস ও অন্যান্য আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার সংবিধান গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয়দের। 1946 সালে গঠিত হয় সংবিধান সভা, যেটিকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে থাকি। ভারতীয় সংবিধান সভার শুরুতে সদস্য সংখ্যা ছিল 389 জন, তোমরা অনেকেই সেটা জানো। এর মধ্যে প্রাদেশিক প্রতিনিধি, যেটা ব্রিটিশ ভারতের প্রদেশ থেকে নেওয়া হয়েছিল, 292 জন সদস্য। দেশীয় রাজ্য, যেগুলো হচ্ছে প্রিন্সলি স্টেটস, এগুলো থেকে 93 জন সদস্য নেওয়া হয়েছিল এবং চলমান প্রধান কমিশনার এলাকা থেকে 4 জন নিয়ে এই সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা গঠন করা হয়েছিল। পরবর্তীকালে 1947-এর 15 আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে এবং দেশভাগ হয়, এই দেশভাগের ফলে পাকিস্তানে চলে যাওয়া যে প্রদেশগুলো, এগুলোর প্রতিনিধিরাও চলে যায়। দেশীয় রাজ্য থেকে অনেক প্রতিনিধি তখন যোগদান করেননি
ফলে সদস্য সংখ্যা কমে দাঁড়ায় প্রায় 299 জন। এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এটার উপরে এমসিকিউ পরীক্ষাতে আসবে যে শুরুতে 389 জন সদস্য ছিল এবং পরবর্তীতে কিন্তু এই সদস্য সংখ্যা হ্রাস পেয়ে 299 জন হয়ে যায়। এটা তোমাদের মনে রাখতে হবে। তো ভারতের সংবিধানের খসড়া কমিটির গঠন ছিল এই সংবিধান প্রণয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। আমরা যদি ভারতের সংবিধান গঠনের ইতিহাস পর্যালোচনা করি, একটা পর্যায়ে আমরা এসে দেখব যে 7 জন সদস্য নিয়ে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে এই 7 জন সদস্য নিয়ে এই খসড়া কমিটি গঠিত হয়। এই কমিটি সংবিধানের খসড়া তৈরি করে, যা পরবর্তীকালে আলোচনা, সংশোধন ও অনুমোদনের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পায়। ডক্টর আম্বেদকরের নেতৃত্বে এই কমিটি অসংখ্য আইনগত ও সামাজিক বিষয়ের সমন্বয় ঘটিয়ে সংবিধানের খসড়া তৈরি করে। খসড়া কমিটি ছিল ভারতের সংবিধানের ভিত্তি নির্মাণকারী দল, যাদের আইনজ্ঞ, তারপর রাজনৈতিক প্রজ্ঞা এবং গভীর বিশ্লেষণের মাধ্যমে আজকে আমরা ভারতের গণতান্ত্রিক কাঠামো যেটা আমরা লক্ষ্য করছি সেটা আমরা পেয়েছি। সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস এবং 18 দিন। এই সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। যখন সংবিধান রচনা করা হয়েছে, খসড়া রচনা করা হয়েছে, গণপরিষদের কাছে সেটা পর্যালোচনা করার জন্য দেওয়া হয়েছে এবং সামগ্রিক পর্যালোচনার পর যখন দেখা গেল যে এটা যথোপযুক্ত হয়েছে, তখনই কিন্তু 1949 সালের 26শে নভেম্বর সেটা গৃহীত হয় আর সেটা কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। এবং এই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা সমগ্র দেশে উদযাপন করে থাকি। সংবিধানের যে মূল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যে আমরা বলতে পারি যে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান হচ্ছে এই ভারতীয় সংবিধান। এত বড় লিখিত সংবিধান সারা বিশ্বে আর কোথাও নেই। এর মধ্যে প্রজাতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম এবং গণতান্ত্রিক কাঠামো, এই বিষয়গুলো রয়েছে। এর মধ্যে রয়েছে মৌলিক অধিকার, রয়েছে মৌলিক কর্তব্য এবং নির্দেশমূলক নীতির সংস্থান, যেগুলোকে আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বলে থাকি। তো ভারতীয় সংবিধান শুধুমাত্র একটা আইনি দলিল নয়, এটা ছিল স্বাধীন ভারতের গণতান্ত্রিক ও সাংবিধানিক চেতনার প্রতিফলন। বিশ্বের এই সর্ববৃহৎ লিখিত সংবিধান হচ্ছে এই ভারতীয় সংবিধান। এই বিষয়টা তোমরা একটু ভালো করে মনে রাখবে, এটার উপর অবশ্যই এমসিকিউ পরীক্ষাতে আসবে। এবার আমরা এই ইউনিট 1-এর অন্তর্গত এই ভারতীয় সংবিধানের ইতিহাসের পরপরই যে টপিকটা তোমাদের দিয়েছে সেটা হচ্ছে দ্য প্রিএম্বল অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স, অর্থাৎ সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে এবং তার যে গুরুত্ব রয়েছে এই বিষয়টা। তো আমরা সংক্ষেপে এই প্রস্তাবনার উপরে এবং তার গুরুত্বের উপরে আমরা জেনে নিচ্ছি। তো সংবিধানের যে প্রস্তাবনা আমাদের সংবিধানের উদ্দেশ্য এবং দর্শনকে সংক্ষেপে তুলে ধরে, অর্থাৎ এই প্রস্তাবনার মধ্য দিয়েই আমরা আমাদের ভারতীয় সংবিধানের কি উদ্দেশ্য রয়েছে এবং ভারতীয় সংবিধানের কি দর্শন রয়েছে, ভারতবর্ষের কি দর্শন রয়েছে সেটা আমরা জানতে পারি। এটা ঘোষণা করে ভারত একটা সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এটাই প্রস্তাবনার মূল বিষয়বস্তু। এই প্রস্তাবনার মাধ্যমে আমরা নিশ্চিত করি যেমন বিচার ব্যবস্থাটাকে, যেখানে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিচারগুলো উল্লেখ রয়েছে। এবং এই প্রস্তাবনা থেকে আমরা স্বাধীনতার বিষয়টা আমরা পাই, যেটা হচ্ছে চিন্তা, বাক স্বাধীনতা, বিশ্বাস, ধর্ম, এই প্রত্যেকটা ক্ষেত্রে ভারতীয় জনগণ স্বাধীনতা ভোগ করে থাকে। তারপর সমতার বিষয়টি উল্লেখ রয়েছে, যেখানে সকল নাগরিকদের জন্য আইনের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে। তারপর আমরা ভ্রাতৃত্বের কথা বলতে পারি, যে ভারতীয় ঐক্য এবং সংস্কৃতির অনুভব, এই ভ্রাতৃত্বের বিষয়টিও প্রস্তাবনার মধ্যে রয়েছে। আর এই প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা, এটি আমাদের রাষ্ট্রের চেতনা ও উদ্দেশ্য প্রকাশ করে থাকে। আরেকটা টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, যেটা ভারতীয় সংবিধানের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা হচ্ছে মৌলিক অধিকার। তো এখান থেকে আমাদের মৌলিক অধিকারের কি প্রকৃতি রয়েছে, অর্থাৎ নেচার অ্যান্ড সিগনিফিকেন্স, এবং এটার কি গুরুত্ব রয়েছে, ওই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে। তো ভারতীয় সংবিধানে মোট 6টা মৌলিক অধিকার রয়েছে। মূলত 7টা ছিল, তোমরা প্রত্যেকে জানো, এবং সম্পত্তির অধিকার যেটা, সেটা মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং এখন বর্তমানে যে 6টা মৌলিক অধিকার রয়েছে সেগুলো কি কি তোমরা প্রত্যেকে জানো। যেমন সমতার অধিকারের কথা আমরা বলতে পারি, স্বাধীনতার অধিকারের কথা বলতে পারি, শোষণ থেকে মুক্তির অধিকার, অর্থাৎ শোষণের বিরুদ্ধে যে অধিকার,
তারপরে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার, এবং সর্বশেষ সাংবিধানিক প্রতিবিধান বা সাংবিধানিক প্রতিকার পাওয়ার যে অধিকার, এগুলি হচ্ছে ভারতীয় সংবিধানে উল্লেখিত বর্তমানে মৌলিক অধিকার। এই অধিকারগুলো নাগরিকদের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশকে নিশ্চিত করে এবং রাষ্ট্রের যে কোনো অন্যায় হস্তক্ষেপ থেকে রক্ষা করে। ভারতের নাগরিকদের জন্য এগুলো বিচারযোগ্য, অর্থাৎ প্রয়োজনে আদালতেও যাওয়া যায় এই মৌলিক অধিকার কারোর যদি কোনোভাবে লঙ্ঘিত হয়। নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যার অর্থ হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। তো সংবিধানের চতুর্থ অংশে অর্থাৎ পার্ট 4 এর মধ্যে এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিটা উল্লেখ রয়েছে। এই নীতিগুলো রাষ্ট্রকে সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাহায্য করে থাকে। এগুলোকে আমরা শ্রেণীবিভাগ করতে পারি সামাজিক নীতিতে, যেমন এর মধ্যে কি রয়েছে, নারী ও শিশুর কল্যাণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তারপর আরেকটা নীতি হচ্ছে অর্থনৈতিক নীতি, যেমন সম্পদের ন্যায্য বন্টন এই অর্থনৈতিক নীতির মধ্যে থাকবে। তারপর রয়েছে আন্তর্জাতিক নীতি, যেমন শান্তিপূর্ণ সহাবস্থানের যে ব্যাপারটা, যদিও এগুলো আদালতে বাধ্যতামূলক নয়, তবুও এগুলো রাষ্ট্র পরিচালনায় নৈতিক দিশা দেয়। আজকের যে জনকল্যাণকর রাষ্ট্রের কথা আমরা বলে থাকি, এর গঠনে এই নির্দেশমূলক নীতিগুলোর গুরুত্ব অপরিসীম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড ইটস সিগনিফিকেন্স, অর্থাৎ কি কি মৌলিক কর্তব্য রয়েছে এবং এগুলোর গুরুত্ব কি। কারণ ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য যেমন মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, পাশাপাশি মৌলিক অধিকারের কথাও বলা হয়েছে। আর অধিকার এবং কর্তব্য এই দুইটার মধ্যেই কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অর্থাৎ নাগরিকরা যদি কিছু মৌলিক অধিকার ভোগ করতে চায়, অবশ্যই তাকে মৌলিক কর্তব্য কিছু রয়েছে যেগুলো তাকে কিন্তু পালন করতে হবে। তো এই মৌলিক কর্তব্য এবং তার গুরুত্ব ভারতীয় সংবিধানে এই মৌলিক কর্তব্যের কথা যেগুলো বলা হয়েছে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, যেগুলোকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস বলে থাকি। এর উল্লেখ হিসেবে আমাদের ভারতীয় সংবিধানের যে 51 নাম্বার যে ধারা রয়েছে, সেখানে 1976 সালে যে সংবিধান সংশোধনী হয়েছিল, যেটা ছিল 42তম সংবিধান সংশোধনী, এটার মাধ্যমেই এই মৌলিক যে কর্তব্যগুলো এগুলো সংযোজন করা হয়েছে ভারতের সংবিধানের মধ্যে। পরবর্তীতে আরও একটি মৌলিক কর্তব্য সংযুক্ত করা হয়েছে। প্রথমত 10টি মৌলিক কর্তব্য ছিল, পরবর্তী সালে 2002 সালে আরেকবার যখন সংবিধান সংশোধনী হয়েছে, যেটা ছিল 86তম সংবিধান সংশোধনী, তার মাধ্যমে আরেকটি মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে এবং সর্বমোট 11টি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের মধ্যে রয়েছে। তো সংবিধানকে সম্মান করা এবং তার আদর্শ, প্রতিষ্ঠান, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল থাকা, যেটা ভারতীয় নাগরিকদের প্রথম মৌলিক কর্তব্য। আমি একটা একটা করে প্রত্যেকটা মৌলিক কর্তব্য তোমাদের সামনে তুলে ধরছি। দ্বিতীয় যে মৌলিক কর্তব্যটা সেটা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মহান আদর্শগুলোকে রক্ষা করা এবং অনুসরণ করা। অর্থাৎ বুঝতেই পেরেছ স্বাধীনতা আন্দোলনের যে আদর্শগুলো, কারণ আমরা আজকে যে একটা গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছি, তার পেছনে রয়েছে সেই স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ। তো সেই স্বাধীনতা আন্দোলনের যে মহান আদর্শগুলো, এগুলোকে রক্ষা করা, এগুলোকে অনুসরণ করা, এটা ভারতীয় নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য। তারপর ভারতের যে সার্বভৌমত্ব রয়েছে, ঐক্য এবং অখণ্ডতা রয়েছে, এটাকে রক্ষা করা এবং তার জন্য প্রয়োজনে আত্মোৎসর্গ করতে নিজেকে সবসময় প্রস্তুত রাখা। অর্থাৎ প্রয়োজনে আমরা ভারতের যে সার্বভৌমত্ব রয়েছে, ঐক্য রয়েছে, সংহতি রয়েছে, সেটাকে রক্ষা করার জন্য, সেটাকে ধরে রাখার জন্য আমরা ভারতীয় জনগণ হিসেবে আমরা প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করার জন্য সর্বদা প্রস্তুত থাকব। এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা মৌলিক কর্তব্য। তারপর 4 নম্বর হচ্ছে দেশ রক্ষা করা এবং জাতীয় সেবায় যোগদান করা যখন সরকার আহ্বান জানায়। বর্তমানে যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রয়োজনে ভারতীয় জনগণ হিসেবে আমরাও নিজেদেরকে ঝাঁপিয়ে দেব সেই যুদ্ধের মধ্যে, নিজের জীবন আমরা আত্মত্যাগ করে দেব সেই যুদ্ধে। এরকম মানসিকতা নিয়ে, এরকম প্রস্তুতি নিয়ে আমাদেরকে দেশের মধ্যে বসবাস করতে হবে, সেটাও ভারতীয় জনগণ হিসেবে আমাদের মৌলিক কর্তব্য। তারপর সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি রক্ষা করা, অর্থাৎ কোনোভাবেই যেন সাম্প্রদায়িক বিষয়গুলো আমাদের সমাজে না আসে।
আমরা যেন সামাজিক সম্প্রীতিগুলোকে রক্ষা করতে পারি এবং ঐক্যবদ্ধভাবে আমরা বসবাস করতে পারি, এবং আমাদের ভারতীয়দের মধ্যে যাতে ভ্রাতৃত্ববোধ যেটা রয়েছে সেটাকে আরও উন্নীত আমরা করতে পারি, সেদিকে আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে। তারপর 6 নাম্বার যে মৌলিক কর্তব্যটা, নারীকে মর্যাদা দেওয়া, অর্থাৎ নারীদেরকে অবহেলা করা যাবে না এবং তার প্রতি সহিংসতা এবং অবমাননার বিরুদ্ধে কাজ করা। কোথাও যদি আমরা দেখি নারী অধিকার লুণ্ঠিত হচ্ছে, নারীরা অত্যাচারিত হচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? রুখে দাঁড়াতে হবে। তারপর 7 নম্বরে যে মৌলিক কর্তব্যটা, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আমাদের রক্ষা করতে হবে, কারণ পরিবেশই হচ্ছে আমাদের সব কিছুর ঊর্ধ্বে। পরিবেশ যদি সুরক্ষিত না থাকে, আমাদের জীবন সুরক্ষিত থাকবে না। যার মধ্যে বন, হ্রদ, নদী এবং বন্যপ্রাণী এগুলো অন্তর্ভুক্ত রয়েছে, তাদেরকে আমাদের রক্ষা করতে হবে এবং জীবজগতের প্রতি সহানুভূতিশীল আমাদের সবসময় হতে হবে, অর্থাৎ পরিবেশকে যেন তেন প্রকারে হলেও আমাদেরকে রক্ষা করতে হবে। এবং 8 নম্বর মৌলিক কর্তব্যটা হচ্ছে বিজ্ঞান মনস্ক চিন্তা করা, উদ্ভাবন করতে হবে। মানবতাবাদ ও বিশ্লেষণাত্মক মনোভাব বিকাশে সবসময় সচেষ্ট হতে হবে। 9 নম্বর যে মৌলিক কর্তব্য, সেটা হচ্ছে সমাজে ব্যক্তিগত ও সামষ্টিক শ্রেণীগত কার্যকলাপে উৎকর্ষ সাধনের চেষ্টা করা, অর্থাৎ সম্মিলিতভাবে আমরা কাজ করব, ব্যক্তিগতভাবে আমরা কাজ করব, অর্থাৎ দেশের জন্য কাজ করব, সমাজের জন্য কাজ করব। 10 নম্বর যে মৌলিক কর্তব্যটা, সরকারি সম্পত্তির সুরক্ষা করা, কারণ সরকারি সম্পত্তিগুলো আমরা সরকারি মনে করে এগুলোকে অবহেলা করি যে সরকারি জিনিস, আমার নিজস্ব না। কিন্তু সরকার মানে কি আমার দেশের, আমার দেশ মানে সেটা আমার নিজস্ব। এই মনোভাবটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে এবং হিংসাত্মক কর্মকাণ্ড পরিহার করতে হবে। এবং সর্বশেষ যে মৌলিক কর্তব্যটা, সেটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করা, যাতে কেউই বিদ্যালয় শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই দিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। সেটা আমাদের নৈতিক কর্তব্য। মৌলিক কর্তব্যগুলো নাগরিকদের জন্য আইনি বাধ্যবাধক না হলেও এগুলো নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচিত হয়। এগুলো দেশের প্রতি নাগরিকের দায়িত্ববোধ, জাতীয় চেতনা ও নাগরিক সচেতনতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই বিষয়গুলোই তোমাদের ইউনিট 1-এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুরুতে আমরা ভারতীয় সংবিধানের গঠন দেখলাম, তারপর সংবিধানের বৈশিষ্ট্য দেখলাম, যার মধ্যে আমরা প্রস্তাবনা নিয়ে আলোচনা করেছি, ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে নাগরিকদের সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং সর্বশেষ আমরা মৌলিক কর্তব্যগুলোকে নিয়ে আলোচনা করেছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রের নির্দেশাত্মক যে নীতিগুলো, এইগুলোই হচ্ছে আমাদের ইউনিট 1-এর অন্তর্ভুক্ত। আশা করি বিষয়বস্তু সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত ধারণা হয়েছে। এই ধারণার উপর বেস করে তোমরা এই ইউনিটের উপরে যে এমসিকিউগুলো আমি তোমাদের দিয়েছি সেগুলো তোমরা স্টাডি করবে। আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো সেগুলোর বিশেষত্ব হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সম্পূর্ণ সলিউশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেই 2017 থেকে তোমাদের এই এমসিকিউ প্যাটার্ন চালু হয়েছিল 6 সেমিস্টারের জন্য। সেই 2017 সাল থেকে আপ টু ডেট পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের এমসিকিউর সলিউশন আমি দিয়ে দিয়েছি। কোনো ক্যান্ডিডেট যদি শুধুমাত্র এই এমসিকিউগুলোই পড়ে, তাহলেও সে 80% নম্বর পরীক্ষাতে 100% পাবে। এবং দ্বিতীয়ত, তোমাদের ইউনিট অনুসারে আমি এমসিকিউ তোমাদেরকে চ্যাপ্টার অনুসারে সাজিয়ে দিয়েছি। এমনকি প্রত্যেকটা কোশ্চেনের বেঙ্গলি মিনিংও আমি ট্রান্সলেশন করে দিয়ে দিয়েছি, যেহেতু ইংলিশে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস তাদের বেসিকটা দুর্বল থাকে, তার কারণে আমি বেঙ্গলি মিনিং দিয়ে এটাকে আরেকটু সহজবোধ্য করে তোলার চেষ্টা করেছি। এবং তৃতীয়ত, আমি কিছু মডেল কোশ্চেন তোমাদের জন্য তৈরি করেছি। প্রত্যেকটা সাবজেক্টের জন্য 6টা করে মডেল কোশ্চেন তৈরি করেছি, যে এরকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সামগ্রিকভাবে তোমরা যদি এই 3টা স্টেপে, প্রথমত প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলো, দ্বিতীয়ত ইউনিট বেসড যে এমসিকিউগুলো দিয়েছি এগুলো, এবং তৃতীয়ত মডেল কোশ্চেনগুলো, এগুলো যদি তোমরা প্রিপারেশন নিয়ে যাও 100% পরীক্ষাতে কমন পাবে। আর 6 সেমিস্টারে পরীক্ষাতে যতগুলো এমসিকিউ আসে প্রত্যেকটা এমসিকিউ কমন পড়ে। ওইভাবেই ডিজাইন করা হয়েছে 6 সেমিস্টারের সিলেবাসটা এবং সিলেবাসের অন্তর্গত স্টাডি ম্যাটেরিয়ালগুলো। তাহলে আশা রাখবো তোমরা অবশ্যই স্কুল অফ মেরিটের সাথে স্টাডি করবে। আমার রুটিন মেনে তোমরা প্রতিদিন পড়াশোনা করবে এবং রাতে পরীক্ষা দিয়ে নিজেদের প্রস্তুতিটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে এবং পরীক্ষায় অবশ্যই সাফল্য নিয়ে আসবে। আজকে ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমরা ইউনিট 2-এর অন্তর্গত যে টপিকগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব।